আপনার ভোট একদিন হঠাৎ করে অর্থহীন হয়ে যেতে পারে। কিভাবে? চলুন ফিরে যাই 12 এপ্রিল 2026। হাঙ্গেরির বুদাপেস্ট। ভিক্টর অরবান ভোটযুদ্ধে পরাভূত। গণতন্ত্রকে কিভাবে একদিনে নয় বরং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ভিতর থেকে ধ্বংস করে দেওয়া হয়, সারা পৃথিবীতে হাঙ্গেরি ছিল তার এক বড় এক্সাম্পল। আর আজ সেই হাঙ্গেরির মানুষই এক বিরাট চমক দেখিয়ে তাকে ক্ষমতা থেকে উপড়ে ফেলে দিল। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি হলো, হঠাৎ করে কোথা থেকে এই উটকো হাঙ্গেরি আমাদের গরম ভোট বাজারে ঢুকে পড়ল, এর সাথে আমাদের কি সম্পর্ক? হ্যাঁ ঠিকই, হয়তো সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনি নিজেই অনেক কিছু কানেকশন খুঁজে পাবেন। যাই হোক, হাঙ্গেরিতে ভিক্টর অরবান সরকার গণতন্ত্রের সব দাঁত ধীরে ধীরে নষ্ট করে দিয়েছিলেন, কিন্তু বুদাপেস্ট এমন এক ডেমোক্রেসি টুথপেস্ট বানিয়ে ফেলল যা একেবারেই সব দাঁত পরিষ্কার করে দিল। তাহলে বলুন, ডেমোক্রেসির সেই টুথপেস্ট অর্থাৎ বুদাপেস্ট আপনি কি বলবেন? যে দেশের রাজধানী এত সুন্দর, এত প্রাণবন্ত, সেখানে কি একজন ডিক্টেটর থাকা উচিত, নাকি সেখানে পিওর গণতন্ত্রই শেষ কথা? রাজনৈতিক অ্যানালিস্টরা হাঙ্গেরির মডেল নিয়ে গবেষণা করছিলেন, কিভাবে সেখানে বিরোধী দলকে ধ্বংস করা হয়েছে, কিভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, কিভাবে আদালতে নিজেদের পছন্দ মতো লোক বসিয়ে বিচারের রায়কে প্রভাবিত করা হয়েছে, আর কিভাবে মিডিয়াকে গুলামির গদি মিডিয়াতে পরিণত করা হয়েছিল। মনে রাখবেন, আমরা হাঙ্গেরির কথা বলছি, ভারতের নয়। হতে পারে কিছু ক্ষেত্রে আপনারা মিল খুঁজে পেতে পারেন, কিন্তু সেটা নিছকই কাকতালীয়। 16 বছর ধরে ক্ষমতায় থাকা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হয়তো ভাবতেই পারেননি যে এত নিয়ন্ত্রণের পরেও মানুষ তাকে হারাতে পারে। ভোটের ফলাফল পরিষ্কার হওয়ার পর অরবান দ্রুত পরাজয় স্বীকার করে নেন। তিনি এই ফলাফলকে তার এবং তার দল ফিদেসের জন্য ভেরি পেইনফুল বলে অভিহিত করেছেন। A választási eredmény, bár még nem teljes, de érthető és világos, a választási eredmény számunkra fájdalmas, de egyértelmű. সুখের রাজ্যপাট চলে গেলে কষ্ট তো হবেই, কে আর ছাড়তে চায়? এই নির্বাচনে হাঙ্গেরির এত পরিমাণ মানুষ ভোট দিয়েছেন যা 1989 সালের রেকর্ডকেও ভেঙে দিয়েছে। 2010 সালে অরবান 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, আর এবার হাঙ্গেরির মানুষ সম্পূর্ণ নতুন দল এবং নতুন netáকে সেই একই ম্যান্ডেট দিয়ে সম্মানিত করলো। Köszönöm nektek, hogy elhittétek, hogy meg lehet csinálni. যাতে সংবিধানকে যেভাবে বারবার বদলে নিজের নিয়ন্ত্রণে এনেছিলেন ভিক্টর অরবান, সেখানে জনগণ, বিরোধী দল আর মিডিয়ার কণ্ঠরোধের আইন ভরে দেওয়া হয়েছিল, সেগুলো সব বদলানো যায়। সংবিধানকে এবার সত্যিকারের সংবিধানে ফিরিয়ে আনা যায়। হাঙ্গেরির মানুষ যেন আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারে। ভিক্টর অরবানকে তাড়ানো নতুন দলের নাম তিসা, TISZA, হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ। হাঙ্গেরির একটি খুবসুরত নদীর নাম থেকে নেওয়া। এই দলের নেতা এবং নতুন প্রধানমন্ত্রী পিটার মাগায়ার বয়স মাত্র 42 বছর, কিন্তু তার ক্ষুরধার স্ট্র্যাটেজিতে অরবান কুরবান। ডোনাল্ড ট্রাম্প অরবানকে বেস্ট লিডার বলে বাহবা দিতেন, পরিবর্তে অরবান তাকে বলতেন মাই ফ্রেন্ড। তা বলবেন বই কি, কেননা চোরে চোরে তো মাস্তুতো ভাই হয়। যেমন মাতালের বন্ধু মাতাল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নির্বাচনের মাঝেই অরবানের হয়ে প্রচার করতে গিয়েছিলেন, তবুও অরবানের ভরাডুবি রুখতে পারলেন না। জেডি ভ্যান্স সাহেব বোধহয় এখনো রাজনৈতিক মহাসাগরের এক্সপার্ট নাবিক হয়ে উঠতে পারেননি। বলা হয় অরবান নাকি 15 বছর সময় নিয়ে ধীরে ধীরে নিজের দেশের গণতন্ত্রের ধ্বংসের ডিজাইন করেছিলেন, আর ডোনাল্ড ট্রাম্প নাকি সেই মডেল কপি পেস্ট করেছিলেন তার শাসনযন্ত্রে। কপি পেস্ট হয়তো আরও অনেক দেশেই হচ্ছে, বুদ্ধিমান দর্শক সেটা হয়তো বুঝতেও পারছেন, কিন্তু মনে রাখবেন আমরা হাঙ্গেরি নিয়ে ডিসকাস করছি, ভারতকে নিয়ে নয়। অন্যদিকে অরবানকে বলা হতো ভ্লাদিমির পুতিনের কপি, আর এভাবেই ডিক্টেটররা একে অপরের স্কুল হয়ে উঠেছে।
কে কিভাবে নিজের দেশে গণতন্ত্রকে দমিয়ে রাখবে, আর লাইফ টাইম ক্ষমতার শীর্ষে থাকার লোভে বিরোধী ক্ষমতাকে ধ্বংস করার চেষ্টা করবে। দেশের মিডিয়াকে স্লেভে পরিণত করে প্রোপাগান্ডার জাল বিস্তার করবে, যাতে দেশের জনগণ সবসময় এক কাল্পনিক জগতে বসবাস করে। হাঙ্গেরিতে বিরোধী দলকে এতটাই দুর্বল করে দেওয়া হয়েছিল যে তারা কোনোভাবেই অরবানকে হারাতে পারছিলেন না। শেষে তারা একটা সূক্ষ্ম স্ট্র্যাটেজি তৈরি করে। সেখানে তারা পিটার মাগায়ারকে সামনে রেখে সব বিরোধী দল নিজেদের মধ্যে একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয়। ফলে ভোট ভাগ হওয়ার সুযোগ পায়নি। আর এখানেই অরবান সাহেব কুপোকাত। আর এই মেথডটাও যদি বিভিন্ন গণতান্ত্রিক দেশে কপি পেস্ট হয়, সেক্ষেত্রে বুদাপেস্টের টুথপেস্ট অনেক দেশেরই গণতন্ত্রের অপরিষ্কার দাঁত নিঃসন্দেহে পরিষ্কার ঝকঝকে করে দেবে। হাঙ্গেরি তার এই সুপার পেস্টের জন্য পেটেন্ট নিতে পারে। অরবান নির্বাচন জিততে আইন পর্যন্ত বদলে দিয়েছিলেন। নির্বাচনী এলাকা এমনভাবে ডিজাইন করেছিলেন যাতে বিরোধীদের ভোট ছড়িয়ে যায়, মানে এক জায়গায় না থাকে। এমন সিস্টেম বানানো হয়েছিল যাতে মাত্র 2% ভোট কম পেলেও তার দলই জিতবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী দেশের ভোট ব্যাংকে খুব সুচতুরতার সাথে ডিজাইন করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। চলুন এবার দেশের মিডিয়ার ঘরে একটু উকি মেরে দেখা যাক সেখানে কি অবস্থা। হাঙ্গেরির প্রধান ও মুখ্য সংবাদ মাধ্যমগুলোর দখল নিয়ে অরবান সরকারের ঘনিষ্ঠ লোকেদের হাতে তুলে দেওয়া হয়েছিল। যেসব সাংবাদিকেরা মানতে চাননি তাদেরকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল। সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া, কর্পোরেটদের ভয় দেখানো, ট্যাক্স রেট সব মিলিয়ে মিডিয়ার গলা টিপে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। অনেক সাংবাদিক ছোট ছোট ওয়েবসাইট খুলে কোনো মতে সত্য খবর বাঁচিয়ে রাখছিলেন। একটি সাপ্তাহিক পত্রিকা যার নাম ম্যাগায়ার হ্যাং হাঙ্গেরির বাইরে স্লোভাকিয়ায় ছাপাতে হতো, কারণ দেশে কেউ ছাপতে সাহস করতো না, মানে দমন পীড়ন নীতি আর কি। চলুন এবার দেশের শিক্ষা ব্যবস্থা মানে বিশ্ববিদ্যালয়গুলোর হাল হকিকত একটু দেখি। এখানেও দেখছি সেই একই অবস্থা। অরবান সরকারের সাপোর্টিভ ব্যক্তিদেরকেই ভাইস চ্যান্সেলর বানানো হয়েছিল। ফান্ড বন্ধ করে দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয়গুলো নতজানু হয়ে পড়ে অরবান সরকারের কাছে। আইন আদালত এখানকার হাল তো আরও খারাপ। সংবিধান বদলে এমন আইন আনা হয়েছিল 2/3 পাশ হওয়া কোনো আইন সংবিধান বিরোধী হলেও আদালত তা বাতিল করতে পারবে না। ভাবুন একবার, বিচারপতিদের অবসরের বয়স কমিয়ে তাদেরকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল, যাতে ভিক্টর অরবান তার নিজের পছন্দ মতো লোক সেখানে বসাতে পারে। এর সাথে বহু বিচারপতিকে সরিয়ে সরকারের পছন্দের বিচারপতি বসানো হয়। একটি ন্যাশনাল জুডিশিয়াল অফিস বানিয়ে ঠিক করা হতো কোন মামলা কোন বিচারকের এজলাসে যাবে। মনে রাখবেন, আমরা হাঙ্গেরির কথা বলছি, ভারতের নয়। হতে পারে কিছু ক্ষেত্রে আপনারা মিল খুঁজেও পেতে পারেন, কিন্তু সেটা নিছকই কাকতালীয়। ভিক্টর অরবান দেশের সব কিছু নিয়ন্ত্রণের পরেও 16 বছর পর হাঙ্গেরির মানুষের কাছে পরাভূত হয়। 12 এপ্রিল 2026। আমি দর্শকদের ভাবনাকে কমেন্ট বক্সে স্বাগত জানাচ্ছি। হাঙ্গেরির মানুষ এবার ম্যাক্সিমাম ভোট দেয়, প্রায় 80%। তারা রাস্তায় নেমে ঝাড়ু মারতে শুরু করে যতক্ষণ না একতন্ত্রকে বিদেয়ী করে নিখাত গণতন্ত্র ফিরে আসে। কাশ অন্যান্য দেশও যদি পারত। হাঙ্গেরিতে গণতন্ত্র একসময় নাটক মনে হচ্ছিল, মানুষ সেটাকে আবার বাস্তব বানিয়ে দিল। এই ঘটনা শুধু হাঙ্গেরির জন্য নয়, সারা বিশ্বের গণতন্ত্রের জন্য একটা বড় মেসেজ। ভিক্টর অরবান ভেবেছিলেন আইন আদালত তার নিয়ন্ত্রণে, নির্বাচন কমিশন তার পকেটে, মিডিয়া তার ক্যাশ বাক্সে, শিক্ষা ব্যবস্থা তার হিপ পকেটে। অর্থাৎ তাকে হারানো সেফ। डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। কিন্তু হারলেন, চরমভাবে হারলেন। সব কিছু নিয়ন্ত্রণ পকেটস্থ করেও হারলেন। হাঙ্গেরির এই উদাহরণ আমাদের কি শেখায়? হাঙ্গেরির এই উদাহরণ কি কোনো দেশের সাথে মিলে যায়? আপনারা যদি এই 2 প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দেন, আমারও জানার পরিধি একটু বাড়বে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।